আল মামুন এবং মামুন আহমেদ এবং নিয়াজ আহমেদ খান আগে চারজনই এখন এখানে আছেন তিনজন। আমার নামটা একটু সংক্ষিপ্ত করে বলেছেন সাহেব, আমি আল মামুনটা একটু বাড়িয়ে বলি আব্দুল্লাহ আল মামুন, উনি নাম কি লেখেন আল মামুন। আমার উচ্চারণ একটু দোষ আছে, দুইটা আ একসাথে উচ্চারণ করতে কষ্ট হয়, তো আশা করি আব্দুল্লাহ আল মামুন ক্ষমা করবেন। আমরা নিজের নাম নিয়ে প্রথমে শুরু করি আর কি। আমাকে যখন আমন্ত্রণ করা হলো এই অনুষ্ঠানে আসার জন্য, আমি যুগপথ খানিকটা বিচলিত বোধ করলাম, খানিকটা আনন্দিত হলাম, কারণ আব্দুল্লাহ আল মামুনকে আমি পছন্দ করি, আমার বন্ধু। দ্বিতীয়ত তার বিষয়টাও নবীন, কিন্তু আমার মনে হলো বড় লোকের ঘরে গরিব আত্মীয়কে দাওয়াত দিলে যেমন কিছুটা সন্ত্রস্ত লাগে, কোথায় যে বসবো। আমি সাংবাদিকতার ছাত্র না, কিন্তু শুনতে শুনতে আমার মনে হয় কিছু শিখতে পারবো। তো প্রথমেই দেখলাম যে চুরি করে দেখলাম ইংরেজিতে প্রবন্ধনে লিখেছিলেন, যেটা কার একটা পিডিএফ পেয়েছে সকালে, সেখানে নাম আছে দ্য রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম, দুইটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ। তারপরে একটা উপশিরোনাম আছে এ স্ট্রাকচারাল হাইপোথিসিস। এটাই তার মূল লক্ষ্য, আমি বুঝতে পারছি, হাইপোথিসিস তৈরি করা। কিন্তু আমি আটকে গেলাম প্রেডেটর শব্দটাতে। আপনি জানেন, কেউ যদি বলেন আমি তোমার হাজব্যান্ড, আমি তার কাছে কি শুনতে চাই? আই এম ইউর হাজব্যান্ড বলে শুনতে চাই, ভদ্রমহিলা বলবে আই এম ইউর ওয়াইফ, না তো সে বিয়ে তো হবে না, মিয়া বিবি রাজি তো কি আসলে কাজে। কাজে যখনই একটা শব্দ হাজব্যান্ড বললে ওয়াইফ হয়, কারণ হাজব্যান্ড ছাড়া ওয়াইফ হয় না। সান বললে ফাদার হয়, সেরকম প্রেডেটর বললে আরেকটা শব্দ মনে পড়ে আপনাদের, সেটা হচ্ছে প্রে। শিকারী সাংবাদিক যদি হয়, সে কাকে শিকার করে? অবশ্যই মামুন 4টা উদাহরণ দিয়েছেন, আমাদের পূর্ব উপাচার্য মামুন আহমদ সাহেব 8টা উদাহরণ দিয়েছেন। আপনারা নিজের প্রত্যেকে এরকম অজস্র উদাহরণ বহু গুণিত করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে প্রত্যক্ষ শিকারী, প্রে যেটা বলে সেই। কিন্তু আমরা পরোক্ষ আসল শিকার কারা? শিকারীর শিকার হচ্ছেন আপনি যাকে খবরের বিষয়বস্তু করছেন, পরিমণি, মুনিয়া, মামুনুল হক অথবা আল মামুন, অথবা এমনকি প্রথম মানুষের নাম না জানা তরুণ, এরা হচ্ছে শিকার। আর আমরা যারা শুনছি, আসল লোক কিন্তু আমরা ঝিকে মেরে বউকে শেখানো বলে একটা কথা আছে, যে এদেরকে মেরে অন্যদের শিক্ষা দেওয়া হয়, তোমরাও সীমার বাইরে যাবে না। তোমাদের জন্য একটা উদাহরণস্বরূপ, এটা হলো উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো। এই প্রেদের নিয়ে একটা গল্প হচ্ছে, একটা সামান্য গল্প বলি আমি 1 মিনিটে। কার্ল মার্কস সাহেবের যে বিখ্যাত থিওরি যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে, কার্ল মার্কস কখনো একা বলেন না যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে, তার আগে বহু দার্শনিক বলেছেন এটা। নতুন কথা হচ্ছে এরপরে যারা শিকার শ্রমিক শ্রেণী, একদিন তাদের সংগ্রামের মাধ্যমে তারা জয়ী হবে, জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু তাহলে শিকারের সাথে শিকারীর সম্বন্ধ সম্পর্কে কার্ল মার্কসের বক্তব্য হচ্ছে, দেশের পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সম্পর্কটা শিকারী এবং শিকারের সম্পর্কের মতো। এটা মার্কস মারা যাওয়ার বহু বছর পরে কেমব্রিজের এক অর্থনীতিবিদ, তার নাম রিচার্ড গুডউইন, গুড মানে ভালো, উইন মানে জয়ী, ভদ্রলোকের একটা থিওরি আছে প্রেডেটর প্রে মডেল। উনি একটু সামান্য অঙ্ক করে, যারা অঙ্কের ছাত্র তারা জানেন, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো লিখেছেন। দেখতে ধরেন পুকুরে উদ আছে, উদ হচ্ছে শিকারী। উদের সংখ্যা যখন বেড়ে যায়, যে বাংলাদেশে যখন কর্পোরেট হাউসগুলো বেড়ে গেছে, তখন মাছ মরে যেতে থাকে, মাছ ফুরিয়ে যায়, পুকুরের মাছ তো খেয়ে ফেলবে সব। এরপর এমন একটা সময় আসে উদের সংখ্যা কমতে থাকে, কারণ খাদ্য না পেয়ে উদ মারা যেতে থাকে। কিন্তু উদ যখন মরে মরে কমে যায়, তখন আবার লালন ফকির বলছিলেন না, আমার গান আসতে মাছের পোনা লাহান, আবার মাছের পোনা বাড়তে থাকে। এটা মজার একটা থিওরি আছে, চিজ এন্ড দি ওয়ার্ম। আপনি যদি চিজ ফেলে রাখেন, তার মধ্যে পোকা জন্মায়, তো এইভাবে আবার মাছের সংখ্যা বাড়তে থাকে। সোজা কাহিনী হলো, যে হারে উদ কমবে সেই হারে বিপরীত হারে মাছ বাড়বে। কিন্তু মাছ যখন আবার বাড়বে, নতুন জায়গা থেকে উদ আসবে, মাছ খাওয়ার জন্য খাদ্যের সন্ধানে আসবে। তাহলে মাছ এবং উদের যে সম্পর্ক, বাইরে উদ কথাটা হচ্ছে মাছের ভিতরে, যে পানির ভিতরে যে থাকে, উদ মানে কিন্তু পানি, যেখানে আমাদের উদর পাতার পন্দ্র, সেখান থেকে। এটাকে ইংরেজিতে হাইড্রো বলে, উচ্চারণ হয় গ্রিক ভাষায় উদ্র, ওই জন্যই। তো এই জন্য মাছের সাথে উদের যে সম্পর্ক, পুঁজিপতিদের সাথে শ্রমিকের সেই সম্পর্ক। এখানে শ্রমিক বলতে আমি তো কারখানা শ্রমিক বা গার্মেন্টস শ্রমিক বলছিলাম, আমরা সবাই যারা চাকরি করি, চাকর যারা, তাদের সাথে এই সম্পর্ক বিত্তবানদের।
এতদিন আমরা মনে করতাম সংবাদপত্রের স্বাধীনতার শত্রুকে রাষ্ট্র, এটা আমরা জানি, কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে। সংবাদপত্রের আরেকটা বড় শত্রু যে আছে সংবাদপত্রের মালিকেরা, সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। এইটাকে কি আমরা ফেসিবাদের জমানার আবিষ্কার হিসেবে নেব? তখন আবার প্রশ্ন জাগে, ফেসিবাদের জমানাটা কি? ফেসিবাদ শব্দটা আবিষ্কৃত হয়েছে শখানেক বছর হয়, আপনারা জানেন। এটা ইটালিয়ান ভাষার শব্দ। ফেসি মানে হচ্ছে লাঠি বা সড়কির একটা বান্ডল, ফেসি মানে বন্দা বলি আমরা বাংলায়, বন। এইটা ইংরেজিতে ফ্যাসিনেটিং বলে একটা শব্দ আছে, তার গোড়া কিন্তু এটাই, যেটা আপনাকে আকর্ষণ করে। এই স্লোগানটা ইতালিতে আসবে বলে, এক নেতা এক দেশ, বেনিতো মুসোলিনি ইতালি দেশ। এবং এটার বাংলা অনুবাদ আপনারা শুনতে পেয়েছেন, কখন থেকে শুনতে পেয়েছেন? 1972 পরে শুনতে পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, ফ্যাসিজম যদি ইতালিতে উদ্বুদ্ধ হয় 1921-22 সনে, 22 সনে তারা ক্ষমতা দখল করে, তার প্রায় 10 বছর পরে জার্মানিতে অ্যাডলফ হিটলার যখন ক্ষমতা দখল করেন, তখনকার সংবাদপত্র পড়লে দেখতে পাবেন তাকে বলা হতো জার্মানির মুসোলিনি। কারণ মডেলটা হচ্ছে ইতালির প্রথম মহাযুদ্ধোত্তরকালে ব্যাকারদেরকে কেন্দ্র করে একটা ইতালিয়ান জঙ্গিবাদ তৈরি করেছে। মাত্র 30-35টা আসনে জয়ী হয়েছিলেন মুসোলিনি। জয়ী হওয়ার পরে তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন, মার্চ করে। তারপরে তিনি বিরোধী দলকে দমন করা শুরু করেছেন এবং তখন তিনি নির্বাচন 2024 সনে তার পার্টি আরো বেশি বিজয়ী করেন। এই জন্য ক্ষমতায় গিয়ে, যেটাকে আমরা কিংস পার্টি বলি, ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে, সেটা হচ্ছে আদি ফেসিবাদ। আমরা বাংলা বলতে পারি ধ্রুপদী ফেসিবাদ। কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্য শাসক যারা হয়েছেন, তাদের ফেসিবাদ থেকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফেসিবাদ। আপনি বলছেন না কিন্তু পোস্ট ট্রুথ বলছেন, পোস্ট ফ্যাসিজম বলছেন না, এটা হলো লেট ফ্যাসিজম। এখন আমাদের দেশে ফ্যাসিজমের জমানা বা তারা ব্যবহার করেছেন খুব সুন্দর, কিন্তু মামুন ইংরেজিতে যা লিখেছেন বাংলায় কিন্তু তা একটু পিআইবির কল্যাণে সামান্য করে বদলে নিয়েছেন। ইংরেজিতে ফ্যাসিবাদের জমানার বাতারে নাই, শুধু রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ স্ট্রাকচারাল হাইপোথিসিস, আর বাংলাদেশে ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা। কথাটা খুব সুন্দর, কাব্যিক, এর মধ্যে কবিত্ব আছে বোঝা যাচ্ছে, কিন্তু শিকারী সাংবাদিকতার উদ্ভব এবং বিকাশ তা কিন্তু বলেন নাই। এখন আমাদের মধ্যে যারা এখানে পণ্ডিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের অধ্যাপক এগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু জার্নালিজম বিভাগকে দেখতে পাচ্ছি না আমি। তো এই জন্য বলেন না ফেসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না। ফেসিবাদ আশপাশে আছে, এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরেও আছে। সেই জন্য আমাদের একটু করে খুশিয়ে থাকতে হবে। পতন হয়েছে না বলে ফেসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে ফেসিবাদ যখন ওই যে ফেসিবাদকে বারবার উৎপাদিত হয়, ফেসিবাদের ঘটনা নাটকীয়, অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গাছ শুন করছে, কিন্তু আমি এবার আপনাদের সঙ্গে কোনো চাঞ্চল্যকর সাংবাদিকতা করতে চাই না। আমি গায়ের দিকে তাকাতে চাই। ফেসিবাদ আছে, কিন্তু আপনি ফেসিবাদ বললে হয়তো আমার সাথে একমত হবেন না। এটা বলে ইংরেজিতে আরেকটা নাম আছে, স্বৈরতন্ত্র। এটা ইংরেজিতে অ্যারিস্টটলের ভাষা টিরানি। আগের দিনে রাজাদেরকে বলা হতো টাইরেন্ট। এই টাইরেন্ট থেকে টিরানি কথাটা আসছে, যে জন্য এই যে আপনাদের ঘড়ি আছে দেখেন, এটা ডায়ালটা দেখেন সবগুলো ইংরেজিতে, কাটাগুলো তো আর ইংরেজি বাংলা নাই। নিচে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস, ইউনিভার্সিটি অফ ঢাকা, বাংলা। কত বছর আগে এটা লেখানো হয়েছে? 1921 সালে লেখা হয়নি। হ্যাঁ, তো এই যে লেখা হচ্ছে 2003 থেকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইখানে দেখেন ইংরেজি আরসি মজুমদার, এটা ইংরেজি স্টাইলে করলো। আরসি মানে কি? বাংলা একটা শব্দ রমেশ চন্দ্র, ইংরেজিতে আবার দুটো হয়ে গেল রমেশ এবং চন্দ্র। আবার আর্টস অডিটোরিয়াম, এখানে দেখেন আর্টস ফ্যাকাল্টি। এটা কিন্তু কারো চোখে পড়ছে না, কারো কাছে আমি তো বলি যে এটা ফ্যাসিজম, আপনারা আমাকে এখানে বের করে দেবেন, কারণ এটা কারণ আপনার চিন্তায় হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ফ্যাসিজম পুনরুৎপাদিত হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এখন যে অকার্যকর সংবাদ কি বলে এটা সংবিধান, এই সংবিধানও লেখা ছিল রাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এটা বাতিল করে আপনারা যে রাষ্ট্রভাষা ইংরেজি ঘোষণা করেন, আমি প্রতিরোধ করতে পারবো না। সেটাকে আপনারা কি বলবেন? বলবেন এলিটিজম, ইম্পেরিয়ালিজম, ফ্যাসিজম তো বলবেন না। কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের নাম
মানে যেন বাংলায় অডিটোরিয়াম কথাটা আমরা পারি না, ঠিক আছে দেখেন। আচ্ছা, প্রেস কি? সব জায়গাতে প্রেস, যেমন আমরা যে প্রতিষ্ঠানের নামে সংবাদ করছি, এটা ব্যক্তি সমালোচনা হিসেবে বলছি না, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি। তো প্রেসের কি অনুবাদ করবেন? প্রেস ক্লাব। অনুবাদ করার দরকার নাই, অফিস যেমন করি না, টেবিল যেমন করি না, প্রেস রাখাই যায়। কিন্তু এই যে অকার্যকর আমাদের সংবিধান, তাতে লেখা হয়েছে কি ফ্রিডম অফ দি প্রেস এর অনুবাদ কি লিখেছে? সংবাদপত্রের স্বাধীনতা। ওটা ভালো লাগে না, লিখছে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা। কারণ পত্রের সাথে অন্য জিনিস আছে, আপনারা যেটা নাম দিচ্ছেন এখন মিডিয়া। জার্মানির কবি গেটের কথা আমি বহুবার বলেছি, কারণ আমার তো কথাবার্তা স্টক কমে গেছে, এখন একই কথা বারবার বলতে হচ্ছে। যে মাত্র একটি ভাষা জানে সে কোনো ভাষায় জানে না। কথাটা আক্ষরিক করতে নিলে আপনারা কষ্ট পাবেন মনে। আপনি তো অবশ্যই একটা ভাষা জানেন, সেও ভাষা জানে, কিন্তু ভাষা কি এটা বুঝতে হলে অন্তত দুটো ভাষা জানা দরকার। এই জন্য বলা, যখন ইংরেজি আর বাংলা অনুবাদ করা শুরু করেন তখন টের পান কোথায় আমাদের সীমা, কোথায় আমাদের শক্তি। প্রেসের অনুবাদ করেছে আনিসুজ্জামান সাহেবরা সংবাদ ক্ষেত্র। ভালো মন্দের মন্তব্য আমি করছি না, খবরটা জানাচ্ছে। আমার কাজ হচ্ছে খোরশেদ আলমের মতো। খোরশেদ মানে সূর্য, ও কিন্তু সূর্যটা লিখতো না, আগে খো আলম লিখতো। আচ্ছা, আমার নামকে ছোট করে লিখলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর নামকে আমি ছোট করবো না, নিজেই করতো খো আলম। তা আমাদের পৃথিবী তো খো আলম হয়ে গেছে। খোরশেদ আলম কেন খো আলম নয়? খোরশেদ আলম হচ্ছে এই জগতের সূর্য, জগৎ জ্যোতি। তো আমাদের এইভাবে কি নাম অনুবাদ করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি। কোন অবসরে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চালু হলো আমি জানি না, গবেষণা করবেন। এই জন্য বলছি ফ্যাসিজমটা আমাদের প্রতিদিনের জীবনে আছে। মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া, লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে, এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু ফ্যাসিজমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইতালিতে অথবা জার্মানিতে যা করেছে, অথবা যুদ্ধের আগে, দ্বিতীয় যুদ্ধের আগে স্পেনে কি করেছে। ফ্যাসিজম সারা পৃথিবীতে একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল, এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, নাম ছিল পপুলার ফ্রন্ট। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজিমকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারা ফ্যাসিস্ট বলতে রাজি নন। তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান ডাক্তার। উনি বলছেন না, আমি এটাকে চোরতন্ত্র বলবো, ক্ল্যাপটোক্রেসি বলবো, কিন্তু বলবো না। কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয় তখন বোঝা যাচ্ছে এটা ফ্যাসিজমের লক্ষণের পুরোপুরি বৈশিষ্ট্য। কারণ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্বলিত এবং জনপ্রিয়, জনসম্পৃক্ত ঘটনা। সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয়, ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য। ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশ, এই স্লোগান। ফ্যাসিজমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটিকে জনপ্রিয়, জনস্বার্থের প্রতিনিধি হিসেবে দেখানো। এটা যেমন দেখা হয়েছিল আমরা ইতালিকে আবার মৃত গৌরব পুনরুদ্ধার করবো। মার্কিন দেশের বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট যিনি হয়েছেন, কয়েকদিন পরে ক্ষমতা গ্রহণ করবেন, তার স্লোগান হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন, মেক গ্রিনল্যান্ড গ্রেট এগেইন। এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। ওদের ফ্যাসিজমটা সারা পৃথিবীতে অনুরণন তৈরি করে, আমাদের ফ্যাসিজম আমাদের দেশের ভিতরে সীমিত থাকে। কিন্তু আমরা একটা খারাপ উদাহরণ স্থাপন করি, এটা অন্যরা অনুসরণ করবে। আপনি আচরিক ধর্ম অপরে শেখাও, এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই হয়েছে। সংবাদপত্রের ক্ষেত্রে বিশেষভাবে কি কি হয়েছে তার অত্যন্ত অমূল্য সব উদাহরণ, এবং সেটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি অধ্যাপক মামুনের প্রবন্ধে আমরা পড়লাম, এটা আমরা শিখলাম। কিন্তু এইটা থেকে আমাদের শিক্ষাটাকে আরো একটু প্রসারিত করা দরকার। আমি শুধু বলছি, মামুন নিজে বলছেন যে এই জার্নালিজম কথাটার উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে। কেন হয়েছে? কারণ তখন মানুষ বই পড়া শুরু করেছে, পত্রিকা তখন মানুষ চাঁদা দিয়ে পড়তো, ক্যাফেতে ক্যাফেতে মানুষকে পড়তে হতো পত্রিকা। কিভাবে ফ্রান্সে বিশেষ করে এটার বিকাশ হয়, লোকে তারপর সিরিয়াল যে আমরা ধারাবাহিক উপন্যাস বের হয়, এটা ঊনবিংশ শতাব্দীতে বেড়ে যায়। বালজাকের লেখার সময় আপনারা সেটা জানেন, কথাটা খেয়াল করেন, জার্নাল কথাটাই ফরাসি ভাষা থেকে এসে, জুর মানে দিন, দিননীতি, এটা হচ্ছে জার্নাল, সেখান থেকে জার্নালিজম। তার সাথে বাংলা সাংবাদিকতার সম্পর্ক কি? এই জন্য বললাম ভাষা কমপক্ষে দুটো না জানলে আপনার মর্মটা বোঝা যায় না। ফরাসিতে যে ছিল আপনি দিনে যা লেখেন, ফ্রান্সে এটা আমরা জার্নি বলি, একদিনে মানুষ 25 কিলোমিটার বা 30 কিলোমিটার মধ্যে যেতে পারে, ওই একদিনে যাদেরকে জার্নি বলে। এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এর জন্য জার্নিম্যান কথাটা, যেখানে একটা ফ্যাসিস্ট প্রকাশনা সংস্থার নাম ছিল জার্নিম্যান। এইটা হচ্ছে ফ্যাসিজমের আরেকটা লক্ষণ। সে অতীতের জনপ্রিয় সিগনিফায়ার গুলিকে নিজের পক্ষে আত্মস্থ করে নেয়। সে বলে তার টিভির নামকে 71,
এটা হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। অথবা 21 এগুলি হচ্ছে আত্মসাৎকরণ। টিভির নামে 21 দেওয়া, আপনি বলে 21 আপনি দেবেন না, এটা আমাদের ন্যাশনাল সিম্বল, কেন 71 দেব না? এবং তারপরে সে যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ। এই যে ফ্যাসিজমের আরো বহু লক্ষণ আছে। এখন সমাজে ফ্যাসিবাদের জামানাটা কি? মনে হচ্ছে যেন এটাকে বলা যেতে পারে বিংশ শতাব্দীর শুরুতে সূত্র হয়েছে, প্রথম মহাযুদ্ধের পরে এটা জয় হয়েছে, কিন্তু এই সূত্রপাত প্রথম মহাযুদ্ধ নয়। আমি এটা বলে আপনাদের দীর্ঘ বক্তৃতা করবো না। ইউরোপীয় ফ্যাসিজমের যে উদ্ভব হলো, আমরা তার থেকে শব্দ শুনেছি, মহা বিপর্যয়, মহা ধ্বংস যজ্ঞ, হলোকস্ট। বলা হচ্ছে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে, ইহুদি ছাড়া অন্যান্য জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে, কিন্তু সেটা বড় হয়ে আসে না, যেহেতু ইহুদিদের পক্ষে প্রচার করার মধ্যে ইউরোপ এবং আমেরিকা আছে। আমি ওইটাকে অস্বীকারও করছি না, ছোটও করছি না, কিন্তু এর যে বড় বড় বিপর্যয়কর ঘটনা দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায়, মধ্য আমেরিকায় হয়েছে, আফ্রিকায় হয়েছে, আমাদের দেশগুলিতে হয়েছে। এমনকি 1947 সালে দেশ ভাগের পর ভারত পাকিস্তান ভাগের মধ্য দিয়েও, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়েছে, তাতেও সরকারি হিসাবে 5 লক্ষ লোক মারা গেছে, বেসরকারি হিসাবে 12.5 লক্ষ। এইগুলি তো হলোকস্টের মধ্যে ঘটনা, কিন্তু তাকে হলোকস্ট বলা হয় না। এমনকি প্যালেস্টাইনে যেটাকে নাকবা বলা হয়, সেটা তো হলোকস্ট, সেটা বলা হয়। এই যে বোঝাতে সাংবাদিকতায় কিন্তু জনমত শুধু তৈরি করে না, এটা রাজনৈতিক মত তৈরি করে, থিওরি তৈরি করে, এবং যার হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা তৈরি করে। আমার বক্তব্য হলো 1950-এর দশকে ফ্রান্সের উপনিবেশ মার্টিনিকের একজন কবি এবং রাজনীতিবিদ এমএ সেজার, তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি ফরাসি পার্লামেন্টের সদস্য ছিলেন। সেই বক্তৃতা 1956 সনে যে ভাষণ বেরিয়েছে, ইংরেজিতে নাম বলে ডিসকোর্স অন কলোনিয়ালিজম, এই যে উন্নয়ন ডিসকোর্সের মতো। উপনিবেশ মুখে বলছেন, আপনারা যে হিটলারের নামে এরকম দুয়া দিচ্ছেন ইউরোপে, হিটলার এমন কোন অপরাধটা করেছে যেটা আপনারা দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায় এবং এশিয়া আফ্রিকায় করেননি? ফরাসি পার্লামেন্টের সভাকে নিরুত্তর থাকতে হয়েছিল। এটা 1952 সনের 50 বক্তৃতা প্রথম দেন। এটা 3 বার এডিশন হয়েছে। ঘটনাচক্রে আমি বলছি, ওইটা আমি বাংলা একটা অনুবাদের চেষ্টা করেছিলাম 2008 সনে, এবং একটা পত্রিকা ছাপা হয়েছিল। সেই পত্রিকা আরেকটা ফ্যাসিস্ট পত্রিকা, ডেস্টিনি। ডেস্টিনিকে আপনারা জানেন। অর্থাৎ ফ্যাসিজমের যুগে আপনার পক্ষে আর আপনার সতীত্ব বজায় রাখা সম্ভব নয়। আমরা সকলে কিন্তু বিধ্বস্ত। মানে এই কারণটা হলো, ইউরোপ যত উপনিবেশবাদ করেছে এবং সেখানে যে ধরনের নির্মমতাযোগ্য চালিয়েছে, এবং সেটিকে বলেছে কি এরা যেহেতু অসংখ্য বল করে এদের মারা অধিকার। ফ্রান্সের বিখ্যাত পণ্ডিত এরনেস্ট রেনা, যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা অনুবাদ করেছেন নেশন কি নামে, ভাবানুবাদ যদিও, সেটাও এই রেনা সাহেবের বক্তব্যের মধ্যে যে ফ্যাসিবাদ আছে সেটা রবীন্দ্রনাথ কখনো চোখে পড়ে না। বর্ণবাদ হচ্ছে ফ্যাসিবাদের প্রথম লক্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে, যে আমরাও সেটা আছি। আমাদের দেশের রাষ্ট্রভাষা আন্দোলনকে আমরা সাধারণত গত ফ্যাসিবাদের আমলে স্বাধীনতা সংগ্রামের সূতিকা গা বলে ধরে নিয়েছিলাম। আনিসুজ্জামানের মতো মহাপণ্ডিত, জাতীয় অধ্যাপক বলেছেন যে বাংলাদেশের 1971 আবির্ভাবের সঙ্গে 1940-এর লাহোর প্রস্তাবের কোনো সম্পর্ক নাই, সমস্ত কিছু শুরু হয়েছে 52 সনের ভাষা আন্দোলন থেকে। এটা তার লেখাতে আছে পরিষ্কার। তিনি লিখছিলেন আবুল মনসুর আহমদের লেখার সমালোচনা করে, যিনি বলেছিলেন যে 1971-এর বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে 1940-এর 23 মার্চ লাহোরে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র করতে হবে, সেটা ভঙ্গ করার প্রতিশ্রুতি পূরণ মাত্র। এই তত্ত্বের বিরোধিতা করতে ওনার বলছিলেন। এমনকি এই যে আনিসুজ্জামান আমাদের এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বলেন ফ্যাসিবাদের প্রধান তাত্ত্বিক। আপনি যখন ওটা চিনতে পারবেন না, তাহলে ফেসিবাদ চিনতে পারবেন না। ফেসিবাদ শুধু 2টি দৈনিক সংবাদপত্র তৈরি করে নাই, এই সংবাদপত্রের সম্পাদকদের যারা শিক্ষক, তারা হচ্ছে ফেসিবাদের প্রধান রূপকার। না, সেই লোক বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে 1952 আগের কোন ঘটনার সম্পর্ক নাই। তিনি অর্থাৎ গোটা ব্রিটিশ আমল জুড়ে আমাদের যে সংগ্রাম সেটা অস্বীকার করছে। আর উদাহরণ এই সংবাদপত্রে ফেসিবাদের উদাহরণ মামুন যেগুলো দিয়েছেন, সেটা হচ্ছে লেবাননের কবি খলিল জিবরানের মাথার উদ্ধৃতি দিয়ে বলি, সে যা বলে তুমি কান দিয়ে শোনো। এটা শুনেছেন মামুন সাহেব। আমি বলছি আরো একটা কথা বলছেন, সে যা বলে না তা আরো বেশি কান দিয়ে শোনো, কারণ তার নীরবতার মধ্যে অনেক ভাষা আছে। তারা যেটা আলোচনা করে সেটা বলে, তারা যে আলোচনা করে সেটা কি? 1957 সনে তথাকথিত সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্ণ হয়েছিল।
তখন ঢাকার যত পত্রিকা আমি দেখেছি, 4টা পত্রিকা আমি দেখেছি, তখনকার অবজারভার, ইত্তেফাক, আরো 2টো বাংলা পত্রিকা, তারা সকলেই বিশেষ সংখ্যা বের করেছিল। ভারত সরকার, পাকিস্তান সরকার বিশেষ বই বের করেছিলেন। কিন্তু 2007 সনে 150 বছর পূর্তি উপলক্ষে ঢাকার কতিপয় দুর্বল বামপন্থীরা টিএসসিতে একটা আলোচনা সভা ডেকেছিলেন। এছাড়া কোনো পত্রিকা কোনো বিশেষ সংখ্যা বের করেনি, সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তার কোনো উৎসব নেই। পলাশী যুদ্ধের উল্লেখ নাই, 1857 বিদ্রোহের উল্লেখ নাই, এমনকি 1947 সনে যে ব্রিটেন এখান থেকে বিদায় নিয়েছে বলে গুজব শোনা যায়, সেটার কোনো সরকারি স্বীকৃতি নাই। মানে আমাদের দেশে কি ব্রিটেন এখনো আছে না চলে গেছে? পাকিস্তানের সাথে যৌথভাবে আমরা ভুল করে 1947 সনের 14 আগস্ট এদেশে স্বাধীনতা উদযাপন করেছিলাম ঢাকায়, এবং সেটা আমরা 23 বছর করেছিলাম। পাকিস্তানের সাথে বিরোধের কারণে আপনি সেটা বাদ দিয়েছেন। এই যে এটাকে কার্পেটের নিচে চাপা দেওয়া এবং এটা ঘটনা যেন ঘটে নাই, এইটা হচ্ছে ফেসিবাদ। 1857 সনে 10ই মে ভারতবর্ষের সিপাহীরা, প্রায় ইংরেজদের 3টা সেনাবাহিনী ছিল, মাদ্রাজ, বোম্বে এবং বাংলা সেনাবাহিনী, এটাকে বলা হতো বেঙ্গল আর্মি। আসলে কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে। 1,40,000-এর মধ্যে প্রায় 70,000 প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করেছিল। বহু সিপাহীকে ঢাকায় ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রংপুরে বিদ্রোহ হয়েছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে বিদ্রোহ হয়েছে, চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত, সিলেট পর্যন্ত। কিন্তু সেটা কোনো উল্লেখ নাই। শুধুমাত্র রতনলাল চক্রবর্তী একটা সাধারণ বই উল্লেখ করেছিলেন, সিপাহী বিদ্রোহ বাংলাদেশ। তাতে কিন্তু স্পষ্ট উনি বলছেন এখানে বাংলাদেশের জনগণের কোনো সমর্থন ছিল না। এটা সম্পূর্ণ ভুল। সম্প্রতি ভারতের আনন্দ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক বই বের করেছেন, 1857 এন্ড বেঙ্গল। সেখানে উনি রতনলাল চক্রবর্তীর ভুলটা দেখিয়ে দিয়েছেন। আমি এই ধরনের চিন্তা যারা করেন, বাংলাদেশে সিপাহীদের বিদ্রোহের পেছনে জনগণের কোন সমর্থন ছিল না, এটা হচ্ছে ফেসিবাদ। আরেকটা ফেসিবাদ কি, এই যে বলেন এইখানে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা লিখেছেন, সেখানে যে ফকির মজনু শাহ, ফকির মজনু শাহের আত্মীয়রা এখন সমাজে এখনো আছেন। তারা মজনু শাহ নামে গাজীপুরের কাপাসিয়ায় একটা ব্রিজ দিয়েছিলেন, সেতুর নাম ফকির মজনু শাহ সেতু। গত আমাদের সেই নামটা নেম প্লেট তুলে ফেলা হয়েছে পিটাইয়ে। আমি বলছি এইগুলো হচ্ছে ফেসিবাদ। ফেসিবাদ যদি প্রতিদিনের আবহে আমি না দেখতে পারি, তাহলে তাকে আপনি সরাতে পারবেন না। তো সাংবাদিকতার পেছনে আছে আমাদের বিশ্ববিদ্যালয় বলি, আমি এটা বলে শেষ করতে চাই। বিশ্ববিদ্যালয়, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, যেটাকে সংবাদ ক্ষেত্র বলে, এগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে জনমতকে আদায় করার প্রচেষ্টা, যেটা নোম চমস্কি এবং এডওয়ার্ড হারম্যানের যে বিখ্যাত বই তারা অনুবাদও করেছেন আমাদের বন্ধুরা, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট নামে, সম্মতি উৎপাদন নামে। ওইটাও আরেক ধরনের বোঝে। উনি যে একটা মডেল করেছেন, সেটা আমেরিকান, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংক্রান্ত সংবাদের এবং জনমতকে গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে। আমাদের পত্রিকা শুধু এটা করে না, যেটা আমরা পিছনে দেখি না, এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস থেকে শুরু হয়, স্কুলের পাঠ্য বই থেকে শুরু হয়। এই জন্য পাঠ্য বই নিয়ে এত সংগ্রাম। পাঠ্য বইয়ের পেছনে এই জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিটি থাকবে, এবং সেই গ্রাফিটি বইতে আসবে তার বিরুদ্ধে আক্রমণ করা। এই তো ফেসিবাদ জীবন্ত আছে। অর্থাৎ যারা ওই আন্দোলনে বীরের ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে ধরে পিটানো হচ্ছে। এটা তাহলে ফেসিবাদ কি অন্তর্হিত হয়েছে? হয়নি। তাহলে এর বিরুদ্ধে লড়াই করবার জন্য এটা একটা প্রয়োজনীয় আলোচনা আজকে এটা হয়েছে। কিন্তু এই আলোচনাকে আমি অধ্যাপক নিয়াজ আহমদ খানের কথা প্রতিনিধিত্ব বলবো, এটা আমাদের আরো বিস্তৃত করতে হবে। দেখতে হবে যে ফেসিবাদ কিভাবে বাস করে। আমাদের শিক্ষকদের মধ্যে আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে। এটা শুধুমাত্র বিশেষ নামধারী রাজনৈতিক দলের মধ্যে নয়, এটা আমাদের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে আছে। আমাদের এই পাঠ্যপুস্তক লেখারা প্রণয়ন করেছে, যারা বাংলাদেশকে কেন বাংলা অঞ্চল নামে ইতিহাসের বইতে অন্তর্ভুক্ত করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকরাই চলছে এটা, এবং তারা এখনো চাকরিতে বহাল আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছে, এইটার ব্যাপারে কোনো সমালোচনা না করে আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দাওয়াত দিলে আপনারা পাপ মোচন হয়ে যাবে, এটা হবে না। এটা বিচারের মুখোমুখি করা দরকার। আমার মনে হয় আমি বক্তৃতা দেবো, কিন্তু উত্তেজনা সৃষ্টি করতে চাই না।